বন্ধুরা, আমার চলো ঘুরতে যাই চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজ আমি এসেছি বীরভূম জেলার একটি বিখ্যাত শিব মন্দির দেবেশ্বর মহাদেবের কাছে। এখানে কলকাতা থেকে আসতে হলে বোলপুরের থেকে ট্রেনে, গাড়িতে বা বাসে বোলপুর স্টেশনের পরের স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো করে বাতাসপুরের উপর দিয়ে আপনার এই দেবেশ্বরে পৌঁছানো যাবে। আর সবথেকে সুবিধা হয় ট্রেনে বাতাসপুরে নেমে ওখান থেকে টোটো করে চলে আসা, কিন্তু বাতাসপুরে সব ট্রেন দাঁড়ায় না, তাই আমরা গাড়িতেই এসেছি। যেভাবেই আসুন বাতাসপুরে এসে সেখান থেকে ডান দিকে দিয়ে দেবেশ্বরের রাস্তা ভালো, তবে পুজো সামগ্রী নিজের সঙ্গেই আনা উচিত। খাবারের দোকানপত্র পুরো রাস্তাটাই পাবেন। বাতাসপুর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই মন্দির। চারিদিকটা ভারী সুন্দর, নির্জন, বহু দূরে দূরে গ্রাম। মন্দিরের সামনে সেরকম লোকজন নেই। সামনের দিকে পুরো সর্ষে ক্ষেতের সবুজ মাঠ, আর মন্দিরের সামনে আছে অজস্র ঝুরি নামা বহু প্রাচীন এক বট গাছ। তার মধ্যে হাজারো নানা পাখির কলতানে মুখরিত চারিদিক। নিস্তব্ধ আর পাখির কলরবে সত্যি যেন মন কোথায় হারিয়ে যায়। এত নির্জনতার মধ্যে দেখুন, এক বড় ভক্ত মন্দিরের প্রাচীরের গায়ে মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন, যা ইলেকট্রিকে চলে। তাকে আমাদের তরফ থেকে নমস্কার জানাই। এরই মধ্যেই এসে পড়ল মন্দির রক্ষক। তার বাড়ি নিকটটি দেয়াস গ্রামে। আমাদেরকে মন্দির খুলে আসতে বলে সে নিজের কাজে ব্যস্ত হলো। আমরাও দাঁড়িয়েই থাকলাম। সামনে দুটো পাথর সিমেন্টের বেঞ্চ আছে, ওখানে বসেই ছিলাম। তো তারপর সে ফুল তোলা, বেলপাতা তোলা, নাট মন্দিরে পরিষ্কার করা, স্নান সেরে আমাদের জন্য চা তৈরি করে পরিবেশন করলো। তার মুখেই শুনলাম এই মন্দিরের ইতিহাস। 40 বিঘা জমি নিয়ে ছিল জঙ্গল এবং এক পালবংশীয়দের সম্পত্তি। এই জঙ্গলে রাখাল ছেলেরা গরু চড়াতে আসতো। তো পালবাবুর গরুও চড়াতো কোনো এক ছেলে। সে প্রায় শুনতো বাবুদের বাড়ি একটা গাভী আছে, তার স্তনে দুধ থাকা সত্ত্বেও কোনো দিনই তারা দুধ পায় না। কিন্তু সেই ছেলেটা লক্ষ্য করতো যে সেই গাভীটি প্রায় জঙ্গলে চলে আসে, আবার চলে যায়। তো ছেলেটি বাবুর বাড়ির গাভীর কথা শুনে গাভীটির উপর নজর রাখলো এবং সচক্ষে দেখলো যে সে জঙ্গলে একটি পাথরের উপর তার স্তনের দুধটুকু দিয়ে আবার বাড়ি চলে যায়। ছেলেটি বাবুকে গিয়ে সব বলল। সে একথা জানলে জানতে পারলে বাবু সবাইকে বললেন যে তাকে বললেন ছেলেটিকে সে যেন এই কথা কাউকে না বলে। বাবু নিজেও লক্ষ্য করে একই দৃশ্য দেখলেন। এরপর বড় পণ্ডিত ও ব্রাহ্মণদের সাথে বহু আলোচনার পর যেখানে পাথরটি ছিল সেখানে মাটির কুঠির তৈরি করে দিয়ে পরিষ্কার করে ব্রাহ্মণদের দিয়ে পুজো আরম্ভ করলেন। মনে করা হয় এটি 1446 খ্রিস্টাব্দ হতে পারে। একটি জায়গার লেখাও আছে। এবার গেটের ভেতর দিয়ে ঢুকে প্রথম মন্দিরে ঢুকলাম। বেশ বড় মন্দির চত্বর। এই দেখুন, একটা মাত্র ছবি এখনও দেখতে পাওয়া যাচ্ছে, বাকি বারবার সংস্কারের ফলে জায়গাটা হয়ে গেছে, মানে সমস্ত ছবি চাপা পড়ে গেছে। মন্দিরের সামনে দুপাশে দুটি ষাঁড়রূপী
বড় নন্দী ও ভৃঙ্গির মূর্তি এবং বেশ সুন্দর, যা আমি আগে কখনো কোথাও দেখিনি। মন্দিরের 5টি বড় একটি বড় চূড়া, দুটি মাঝারি আর বাকি দুটি ছোট ছোট চূড়া, মোট 7টি চূড়া। তার মধ্যে মধ্যেখানে মহাদেবের মূর্তি দেওয়া মূর্তি তৈরি করা মন্দির। হ্যাঁ, এদিকে দেখুন বাঁধানো একটা মন্দিরের পিছনে একটা বাঁধানো পুকুর, জলও খুব সুন্দর। এই পুকুরের জলেই পুজো হয়। আর এই চারিদিক প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, আর এই জলে পুজো হয়। আর এখানে আছে গাঁদা, আকন্দ, ধুতরা, কলকে ফুলের গাছ আর বেল গাছ, প্রচুর এখানে বেল গাছ আছে। জায়গাটা ভারী সুন্দর, ভীষণ ভালো জায়গা। এখানে একটি দেখলেন, দেখানো হলো যে দেখেন একটি অতিথি নিবাসও আছে। এরপরে আরও অনেকটা জঙ্গল আছে। আর এখানে যে শিবের একটা মূর্তি কয়েকটা দেখছেন, অনেকে রেখে দিয়ে গেছেন। আর একটা হচ্ছে অনাথদিনাথ এখানে মন্দিরের সামনে। এই যে দেখুন, এখানেই রাখা আছে পুজোর সব ছোট ছোট মূর্তি। এই লাল সিঁদুর দেওয়া আছে, এটাই অনাথদিনাথ। প্রচুর শিবের মূর্তি, এখানে আলাদা করে পুজোও হয়। এখন তো একদমই জঙ্গল নেই, নাকি গভীর জঙ্গল ছিল, তবে কোনো হিংস্র জন্তু নাকি ছিল না। এই ছবিটি দেখা যাচ্ছে, জলের ব্যবস্থাটা কি সুন্দর করে রেখে গেছেন ভদ্রলোক। মন্দিরের ওপাশে রয়েছে আপনার অতিথিশালা। ওখানে যদি কেউ থাকতে চায় রাত্রে বা এসে হয়তো বিশ্রাম নিতে চায়, তাহলে এখানে সাথে ওই মন্দির রক্ষকও থাকেন, উনিই খাবারের ব্যবস্থা করে দেন। আটচালাটা খুব বড়, সমস্ত মার্বেল টার্বেল দিয়ে কমিটি থেকেই সব ব্যবস্থা করা হয়েছে। দেখেছেন ওই দুটো নন্দী ভৃঙ্গি, আর এই দেখুন এটা ওই পাশেরটা হচ্ছে অতিথি নিবাস। দেখুন মন্দিরটা কত কিছু আঁকা টাকা দিয়ে আছে, কিন্তু মন্দির কিন্তু নিচে গভীরে নেমে যেতে হয়। এখানে অদ্ভুত এক মন্দিরের ভেতরটা নিজেদের দেখাটাই সুবিধা। পুরোহিত আসতে অনেক দেরি করেছে, আমাদের এখানে আসতেই পারেনি। তারপর আমার ওই রক্ষক বললেন যে আপনারা নিজেরা পুজো করে নেন, ওই মন্দির রক্ষক। আর এই পুজো হয়। আর আছে এখানে চৈত্র সংক্রান্তিতে পুজো হয়, বুঝলেন। এই 7 দিন ধরে পুজো হয় এখানে। তোমার খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সমস্ত এখানেই হয়।
আর এই সব সমস্ত, যদিও পালবংশীয় এবং ব্রাহ্মণরা বলেন তাদেরই ঠাকুর, কিন্তু বাকি সমস্ত দায়িত্ব হচ্ছে পূজা কমিটির। এরাই এই মন্দিরের কমিটির সব দেখাশোনা করেন, মেলা বসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিজেরাই। আমরা নিজেদের পুজো করে নিলাম ফল মিষ্টি ধূপ দ্বীপ দিয়ে। আর বাকি বাকি মন্দিরটা নামাটা একটু কষ্টকর, যাই হোক মন্দিরের বর্ণনা একটু আলাদা আলাদা, নিজের চোখে দেখেই দেখলে ভালো লাগবে। মন্দিরের মূল দরজা বেশ উঁচু দুটি ধাপ পেরিয়ে নিচে নেমে পুজো করে উপরে উঠে এলাম, ভালোই লাগলো। এখানে আর একটা কথা বলে রাখা যায় যে কোনো দম্পতির সন্তান না হলে তারা যদি এখানে মানত করে, তাহলে প্রথম সন্তান যদি তাদের ছেলে হয় তার নাম দিয়ে রাখা হয়। এটাই এখানকার মাহাত্ম্য। এবার আপনাদের যদি ভালো লাগে একবার আসবেন, দেখে যাবেন। আমারও অনুরোধ থাকলো আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আর এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। নমস্কার। মন্দিরের ওপরটা দেখেছেন, আটচালার উপরের দিকটা কত সুন্দর করে রেখেছে। রাত্রে লাইট টাইট জ্বললে খুব ভালো লাগে। তবে লোক খুব কম আসে, এই সব সোমবার লোক একটু ভিড় হয়। এখানে রান্নার জায়গা, এটা অতিথি নিবাস। স্নানের ব্যবস্থা, রান্নাটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই হয়। আমার পরের ভিডিওতে বাকিটুকু দেখাবো আপনাদের। সবই লোকের দানের উপরই হয়েছে।